প্রশ্ন 1, লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ভূমিকা। রাষ্ট্রের হৃৎপিণ্ড যদি হয় সংবিধান, তবে শিরা উপশিরায় প্রবাহিত কর্মতৎপরতার নাম লোক প্রশাসন। এটি এমন একটি ব্যবস্থাপনা, যেখানে নীতি নির্ধারক ও বাস্তবায়নকারী একত্রে কাজ করে জনগণের সেবা নিশ্চিত করে। সমাজের প্রতিটি কোণে, প্রতিটি স্তরে যেখানে রাষ্ট্রের ছোঁয়া, সেখানেই লোক প্রশাসনের কার্যক্রম। লোক প্রশাসনের সংজ্ঞা। লোক প্রশাসন হল সরকার ও জনগণের মধ্যকার সম্পর্কের সেই রূপ, যা নীতি নির্ধারণ ও সেবা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এফ.এম. মার্কস। লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু। 1. নীতি নির্ধারণ ও বাস্তবায়ন। রাষ্ট্র যে নীতি প্রণয়ন করে, তার বাস্তবায়নে লোক প্রশাসন মূল ভূমিকা পালন করে। 2. পরিকল্পনা ও বাজেট প্রণয়ন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি, বাজেট তৈরি, খরচের হিসাব, সবকিছুই লোক প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রিত। 3. জনসেবা প্রদান। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, প্রতিটি খাতে নাগরিক সেবা প্রদান করে লোক প্রশাসন। 4. সংগঠন ও ব্যবস্থাপনা। মন্ত্রণালয় থেকে উপজেলা অফিস পর্যন্ত, প্রতিটি প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনাও লোক প্রশাসনের আওতায়। 5. মানব সম্পদ ব্যবস্থাপনা। নিয়োগ, পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ ও শৃঙ্খলা বিধান, all are parts of administrative functions. 6. আইন প্রয়োগ ও শৃঙ্খলা রক্ষা। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করে লোক প্রশাসন। 7. জনমত ও গণতন্ত্রের প্রসার। জনমতের ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাও লোক প্রশাসনের কাজ। 8. উন্নয়ন কর্মকাণ্ড। টেকসই উন্নয়ন লক্ষ্য, এসডিজি, অর্জনেও লোক প্রশাসন গুরুত্বপূর্ণ অংশীদার। 9. প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। সেবা প্রদানের মানোন্নয়নে প্রশিক্ষণ একটি মূল উপাদান। 10. সংকট ব্যবস্থাপনা। দুর্যোগ, মহামারী বা জরুরি অবস্থায় জনগণের পাশে দাঁড়ানোর মূল বাহিনী লোক প্রশাসন। মিনিমনিক, পাবলিক সার্ভ। পি পলিসি ইমপ্লিমেন্টেশন, নীতি নির্ধারণ। ইউ ইউটিলিটি সার্ভিসেস, সেবা প্রদান। বি বাজেট প্ল্যানিং, বাজেট। এল ল এনফোর্সমেন্ট, আইন প্রয়োগ। আই ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠান পরিচালনা। সি ক্রাইসিস হ্যান্ডলিং, সংকট মোকাবিলা। এস স্টাফিং এবং এইচআরএম, কর্মী ব্যবস্থাপনা। ই এডুকেশন এবং অ্যাওয়ারনেস, শিক্ষা ও সচেতনতা। আর রিফর্ম ইনিশিয়েটিভস, সংস্কার। ভি ভয়েস অফ পিপল, জনমত। উপসংহার। লোক প্রশাসনের গতি ও গতিই নির্ধারণ করে রাষ্ট্রের সাফল্য। এটি নিছক একটি দপ্তর নয়, বরং জনগণের প্রত্যাশা, সরকারের বাস্তবায়ন এবং উন্নয়নের রূপকার। সুশাসনের সেতুবন্ধন রচনা করে এই প্রশাসনই রাষ্ট্রের অদৃশ্য চালক। প্রশ্ন 2, লোক প্রশাসনের সাম্প্রতিক প্রবণতাসমূহ আলোচনা কর। ভূমিকা। একটি জীবন্ত সমাজের মতো লোক প্রশাসনও সময়ের ধারায় রূপান্তরিত হয়। 21তম শতাব্দীর প্রযুক্তি ও জনচাহিদার অভিঘাতে লোক প্রশাসনের কাঠামো, ধরন ও দর্শন দিন দিন পাল্টে যাচ্ছে। আজকের লোক প্রশাসন কেবল নীতি বাস্তবায়নের সংস্থা নয়, বরং একটি উদ্ভাবনী, জবাবদিহিমূলক এবং প্রযুক্তিনির্ভর সেবার প্ল্যাটফর্ম। সাম্প্রতিক প্রবণতাসমূহ। 1. ই-গভর্ন্যান্সের ব্যবহার। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অনলাইন সেবা, ডেটা ব্যবস্থাপনা ও মোবাইল অ্যাপের ব্যবহার বেড়েছে। 2. জনঅংশগ্রহণের প্রসার। বাজেট সভা, জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণের মতো উদ্যোগ প্রশাসনের উন্মুক্ততাকে বাড়িয়েছে। 3. স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার। সিটিজেন চার্টার, হটলাইন 333, ওয়েব পোর্টাল,
এসব মাধ্যমে জনগণের দৃষ্টিতে প্রশাসন উন্মুক্ত হয়েছে। 4. মানবিক প্রশাসন। গরিব, প্রবীণ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য প্রশাসনিক সংবেদনশীলতা বাড়ানো হয়েছে। 5. দ্রুত সেবা নিশ্চিতকরণ। এক দরজার নীতিতে একাধিক সেবা এক জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। 6. টেকসই উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য। এসডিজি বাস্তবায়নে পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রশাসনিক পুনর্গঠন হচ্ছে। 7. দুর্যোগ মোকাবিলায় দক্ষতা। কোভিড-19 ও প্রাকৃতিক দুর্যোগে প্রশাসনের সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি প্রমাণিত হয়েছে। 8. নারী ও যুব নেতৃত্বের প্রসার। প্রশাসনে নারীর অংশগ্রহণ বাড়ছে, তরুণদের নেতৃত্ব তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। 9. নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থাপনা। বিগ ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ইত্যাদি ব্যবহারে প্রশাসন আরও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছে। 10. জনপ্রশাসনে সংস্কার প্রয়াস। প্রশাসনিক দুর্নীতি রোধ, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণ প্রভৃতি চলমান প্রবণতা। মিনিমনিক, মডার্ন অ্যাডমিন। মোবাইল গভর্নেন্স, মোবাইল শাসন। ওপেন ডেটা, উন্মুক্ত তথ্য। ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল সেবা। এফিশিয়েন্ট সার্ভিস, দ্রুত সেবা। রেসপন্সিভ অ্যাডমিন, উত্তরদায়ী প্রশাসন। নিউ জেনারেশন ফোকাস, তরুণ কেন্দ্রিক। ইন্টিগ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা। ডিজাস্টার রেডিনেস, দুর্যোগ প্রস্তুতি। মডার্ন লিডারশিপ, আধুনিক নেতৃত্ব। ইনক্লুসিভ গ্রোথ, অন্তর্ভুক্তিমূলক। নিউট্রাল ট্রান্সপারেন্সি, নিরপেক্ষতা ও স্বচ্ছতা। উপসংহার। লোক প্রশাসনের প্রবণতাগুলো কেবল সময়ের দাবি নয়, বরং একটি জবাবদিহিমূলক, প্রযুক্তিনির্ভর এবং গণমুখী শাসনের সূচক। এই প্রবণতাগুলোর ধারায় বাংলাদেশ তার প্রশাসনিক কাঠামোকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে, সুযোগের দিকে বাড়িয়ে দিচ্ছে তার হাত। 3. সংগঠনের সনাতন ও আধুনিক মতবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ভূমিকা, সমাজ গড়ার কারিগর সংগঠন, তার চিন্তার গভীরতা বুঝতে হলে মতবাদে ডুব দিতে হয়। সংগঠনের পেছনে দুটি দর্শন জেগে আছে, একটি পুরনো পথিক, আর একটি আধুনিক দিগন্ত। সনাতন ও আধুনিক, এই দুই মতবাদের ফারাক জানলেই বোঝা যায় প্রশাসনিক চিন্তার বিবর্তন কতখানি। সংজ্ঞা, সনাতন মতবাদ, সংগঠনকে যন্ত্রের মতো দেখে, কাঠামো ও কর্তৃত্বের উপর জোর দেয়। আধুনিক মতবাদ, মানুষ ও পরিবেশের মেলবন্ধনকে গুরুত্ব দেয়, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের উপর নির্ভর করে। পার্থক্যসমূহ। সনাতন মতবাদে গুরুত্ব পায় কাঠামো। আধুনিক মতে গুরুত্ব পায় মানুষ। সনাতন মতবাদ কাজকে ভাগ করে। আধুনিক মতো কাজের সাথে অনুভূতির সেতু গড়ে। সনাতনে জোর দেয় নিয়ন্ত্রণে। আধুনিকে উৎসাহ দেয় অংশগ্রহণে। সনাতনে মানুষ, যন্ত্র। আধুনিকে মানুষ, সম্পদ। সনাতনে একমুখী যোগাযোগ। আধুনিকে দ্বিমুখী আলোচনা। সনাতনে পুরস্কার বা শাস্তি দ্বারা চালনা। আধুনিকে অনুপ্রেরণার উপর জোর। সনাতনে কর্মীর অনুভূতি উপেক্ষিত। আধুনিকে তা গুরুত্বপূর্ণ। সনাতনে নিয়ম কানুনি সব। আধুনিকে পরিবেশনির্ভর নমনীয়তা। সনাতনে স্থিরতা। আধুনিকে পরিবর্তনশীলতা। সনাতনে লক্ষ্য প্রশাসনিক কার্যকারিতা। আধুনিকে মানবিক ও সামাজিক উপযোগিতা। মিনিমনিক, ডিফারেন্স, পার্থক্য। ডিভিশন অফ ওয়ার্ক ভার্সেস ডাইনামিক ইন্টারঅ্যাকশন, কাজ বিভাজন বনাম গতিশীল মেলবন্ধন। ইন্ডিভিজুয়াল ইগনোরড ভার্সেস ইন্ডিভিজুয়াল ইন্সপায়ার্ড, ব্যক্তিকে অবহেলা বনাম অনুপ্রেরণা। ফর্মাল স্ট্রাকচার ভার্সেস ফ্লেক্সিবল অ্যাপ্রোচ, আনুষ্ঠানিক কাঠামো বনাম নমনীয় দৃষ্টিভঙ্গি। ফিক্সড রুলস ভার্সেস ফ্লুইড অ্যাডাপ্টেশন, স্থির নিয়ম বনাম পরিবর্তনশীল মানানসই। এফিশিয়েন্সি সেন্ট্রিক ভার্সেস
এমপ্যাথি সেন্ট্রিক দক্ষতা কেন্দ্রিক বনাম সহানুভূতি কেন্দ্রিক। আর রিজিড কন্ট্রোল ভার্সেস রেসপন্সিভ সিস্টেম শক্ত নিয়ন্ত্রণ বনাম প্রতিক্রিয়াশীলতা। ইমোশনস নেগলেক্টেড ভার্সেস ইমোশনস ভ্যালিউড অনুভূতির অবমূল্যায়ন বনাম মূল্যায়ন। নো ফিডব্যাক ভার্সেস নার্চার্ড ফিডব্যাক প্রতিক্রিয়ার অভাব বনাম প্রতিপালন। কমিউনিকেশন ওয়ান ওয়ে ভার্সেস কমিউনিকেশন টু ওয়ে একমুখী বনাম দ্বিমুখী যোগাযোগ। এমপ্লয়িজ এস টুলস ভার্সেস এমপ্লয়িজ এস টিম কর্মী যন্ত্র বনাম কর্মী সহযাত্রী। উপসংহার সংগঠনের এই দুই পথচলা, একটি যান্ত্রিক আর একটি মানবিক। সময়ের সাথে আধুনিক মতবাদ মানুষকেই সংগঠনের হৃদয় বানিয়েছে। আর এই তুলনাই দেখায়, সংগঠন এখন শুধু কাঠামো নয়, বরং অনুভবের এক সুবিন্যস্ত রূপ। 4. পদসোপান নীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ভূমিকা একটি পাহাড়ে যেমন চূড়ায় ওঠার জন্য ধাপে ধাপে উঠতে হয়, প্রশাসনিক কাঠামোতেও রয়েছে ধাপভিত্তিক ব্যবস্থা, যাকে বলে পদসোপান নীতি, স্কেলার প্রিন্সিপল। এটি প্রশাসনের ব্যাকবোন, শৃঙ্খলা ও নির্দেশনার মূলসূত্র। সংজ্ঞা পদসোপান নীতি একটি সংগঠনের মধ্যে কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট ধারা যেখানে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত একটি ক্রমধারা অনুসরণ করে। সুবিধাসমূহ কর্তৃত্বের শৃঙ্খলা বজায় থাকে। দায়িত্ববোধ ও জবাবদিহিতা স্পষ্ট হয়। যোগাযোগের একক পথ তৈরি হয়। নির্দেশনা পরিষ্কারভাবে নিচে পৌঁছে যায়। প্রশাসনে স্থায়িত্ব আসে। ক্ষমতার অপব্যবহার কমে। নিয়ন্ত্রণ সহজ হয়। কাজের দ্বন্দ্ব কমে যায়। কর্তৃপক্ষ নির্ধারিত থাকে। উচ্চ পর্যায়ের নির্দেশের প্রতি শ্রদ্ধা থাকে। অসুবিধাসমূহ যোগাযোগ ধীরগতি হয়। সমস্যা সমাধানে দেরি হয়। সৃজনশীলতা বাধাগ্রস্ত হয়। নিম্ন কর্মচারীদের মতো উপেক্ষিত হয়। নির্দিষ্ট ধাপ মানায় গতি কমে। উচ্চতর স্তরে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়। মিনিমনিক স্টেপস ধাপসমূহ। স্ট্রাকচার ক্ল্যারিটি কাঠামোর স্পষ্টতা। টপ ডাউন কমান্ড উপর থেকে নিচে আদেশ। এফিসিয়েন্সি ভায়ার অর্ডার শৃঙ্খলায় দক্ষতা। পাওয়ার রেগুলেটেড ক্ষমতা নিয়ন্ত্রিত। স্মুথ কন্ট্রোল নিয়ন্ত্রণ সহজ। উপসংহার পদসোপান নীতি সংগঠনের কঙ্কাল কাঠামো হলেও, এর অতিরিক্ত অনুসরণ অনেক সময় গতি ও উদ্ভাবনকে বন্ধ করে দেয়। তাই প্রয়োজন সুচারু ভারসাম্য, যেখানে নিয়ন্ত্রণ থাকবে, আবার সৃজনশীলতাও হারাবে না। পরবর্তী প্রশ্ন 5. লোক প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের সমস্যা আলোচনা কর। ভূমিকা লোক প্রশাসনের রথে যখন নীতির চাকা ঘোরে, তখন তার চালনা হয় সিদ্ধান্ত গ্রহণের দ্বারা। সিদ্ধান্ত শব্দটি এসেছে ল্যাটিন ডিসাইডিয়ার থেকে, যার অর্থ কিছু কেটে ফেলা, অর্থাৎ নানা বিকল্প থেকে একটি গ্রহণ। আধুনিক রাষ্ট্রযন্ত্রে সিদ্ধান্ত নেওয়া মানে শুধু কাজ বাছা নয়, বরং নীতি নির্ধারণ, সম্পদ বণ্টন এবং সেবার গুণগত মান ঠিক করাও এর অন্তর্গত। তবে বাস্তবে এই সিদ্ধান্ত প্রক্রিয়া সহজ নয়। এতে জড়িয়ে থাকে বহু স্তরের সমস্যা ও চ্যালেঞ্জ। এই রচনায় আমরা লোক প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করব। মূল আলোচনা 1. তথ্য ঘাটতি। সঠিক ও সময়োপযোগী তথ্য না থাকলে সিদ্ধান্ত ভুল পথে যেতে পারে। 2. অতিরিক্ত ব্যুরোক্রেসি। আমলাতান্ত্রিক ধাপ বেশি হলে সিদ্ধান্ত প্রক্রিয়া ধীর হয়, ফলে দেরিতে আসে সেবা। 3. রাজনৈতিক হস্তক্ষেপ। অনেক সময় রাজনৈতিক প্রভাব প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট করে দেয়। 4. অভিজ্ঞতার অভাব। সিদ্ধান্তকারীদের দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে ফলাফল নেতিবাচক হতে পারে।
5. অপর্যাপ্ত সময়। জরুরি অবস্থায় কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুলের আশঙ্কা বাড়ে। 6. জনমতের উপেক্ষা। জনগণের মতামত না নিয়ে সিদ্ধান্ত নিলে তা প্রয়োগে প্রতিবন্ধকতা দেখা দেয়। 7. প্রযুক্তির অভাব। আধুনিক প্রযুক্তি ব্যবহার না হলে বিশ্লেষণ ও মূল্যায়ন দুর্বল হয়। 8. আন্তঃবিভাগীয় সমন্বয়ের ঘাটতি। একাধিক বিভাগের মধ্যে সমন্বয় না থাকলে সিদ্ধান্ত অসামঞ্জস্যপূর্ণ হয়। 9. লক্ষ্যের অস্পষ্টতা। লক্ষ্য ঠিক না থাকলে সিদ্ধান্ত বিভ্রান্তিকর হয়। 10. বিকল্প বিশ্লেষণের অভাব। একাধিক পথ না ভেবে একটি সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। মিনিমনিক DECISIONFAIL ডিসিশন ফেল সিদ্ধান্ত ব্যর্থ হলে। ডেটা শর্টেজ তথ্যের ঘাটতি। এক্সেসিভ বিউরোক্রেসি অতিরিক্ত ব্যুরোক্রেসি। কনফ্লিক্ট অফ পলিটিক্স রাজনৈতিক সংঘাত। ইনএক্সপিরিয়েন্স অভিজ্ঞতার অভাব। শর্টেজ অফ টাইম সময়ের স্বল্পতা। ইগনোরিং পাবলিক ওপিনিয়ন জনমত উপেক্ষা। অবসলিট টেকনোলজি পুরাতন প্রযুক্তি। নো কোঅর্ডিনেশন সমন্বয়ের অভাব। ফাজি গোলস অস্পষ্ট লক্ষ্য। অ্যাবসেন্স অফ অল্টারনেটিভস বিকল্প বিশ্লেষণের অভাব। ইনস্টিটিউশনাল গ্যাপস প্রাতিষ্ঠানিক ঘাটতি। ল্যাক অফ ইভ্যালুয়েশন মূল্যায়নের অভাব। উপসংহার। লোক প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণ একটি নির্বিচারে কাজ নয়, বরং তা বহুস্তরীয় এক কৌশলগত চিন্তা। এর প্রতিটি ধাপে স্বচ্ছতা, তথ্য, দক্ষতা ও সমন্বয় জরুরি। নইলে রাষ্ট্রীয় প্রশাসন শুধু অকার্যকরী হবে না, বরং জনগণের আস্থা হারাবে। সঠিক সিদ্ধান্তই ভালো শাসনের মূল ভিত্তি। তাই বলা হয়, a wrong decision at the right time is worse than no decision at all. 6. বাংলাদেশের জনপ্রশাসনে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। ভূমিকা। একটি গাছ যত যত্ন পায়, ততই প্রসারিত হয় তার শাখা, ঠিক তেমনি, একজন প্রশাসক যত বেশি প্রশিক্ষিত হন, ততই উজ্জ্বল হয় রাষ্ট্র পরিচালনার দিশা। জনপ্রশাসনের প্রাণ হল দক্ষতা, শৃঙ্খলা ও যুগোপযোগী চিন্তা। এই তিনের সমাহার ঘটে প্রশিক্ষণের মাধ্যমে। বিশেষজ্ঞ ডোনাল্ড জে. বোসক্স বলেন, ট্রেনিং ইজ দ্য ফাউন্ডেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেলেন্স। বাংলাদেশে দিন দিন প্রশাসনের পরিধি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে দক্ষ ও মানবিক কর্মীর চাহিদা। তাই জনপ্রশাসনে প্রশিক্ষণ শুধু দরকারি নয়, অপরিহার্য। মূল আলোচনা। 1. দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তি ও কৌশলের মাধ্যমে কর্মীদের সক্ষমতা বাড়ায়। 2. নীতিনিষ্ঠতা গড়ে তোলে। নৈতিক মূল্যবোধ শেখায়, যা দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করে। 3. পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়া। বৈশ্বিক প্রেক্ষাপটে প্রযুক্তি ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে। 4. নির্বাহী সিদ্ধান্তে উন্নয়ন। পরিকল্পনা, নীতি ও সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা বাড়ায়। 5. জনসেবার মানোন্নয়ন। জনগণের সাথে ব্যবহারে ভদ্রতা, পেশাদারিত্ব ও দ্রুততা নিশ্চিত করে। 6. সমন্বয় দক্ষতা বৃদ্ধি। আন্তঃবিভাগীয় সহযোগিতা ও নেতৃত্ব গঠনে সাহায্য করে। 7. উৎপাদনশীলতা বৃদ্ধি করে। একক ও দলীয়ভাবে কাজের গতি ও মান বৃদ্ধি পায়। 8. নবনিযুক্তদের জন্য প্রয়োজনীয়। নতুন কর্মীদের প্রশাসনিক কাঠামো ও আচরণ শিখতে সাহায্য করে। 9. সততা ও জবাবদিহিতা শেখায়। নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনের প্রতি আস্থা তৈরি হয়। 10. টেকসই উন্নয়নে সহায়ক। এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বাস্তবায়নে কর্মীদের প্রস্তুত করে। মিনিমনিক TRAINSUCCESS ট্রেইন সাকসেস প্রশিক্ষণী সফলতা। টেকনিক্যাল স্কিলস প্রযুক্তিগত দক্ষতা।
আর রেসপন্সিবিলিটি এথিক্স নৈতিকতা ও দায়িত্ববোধ। এ অ্যাডাপ্টেবিলিটি পরিবর্তনে অভিযোজন। আই ইনোভেশন উদ্ভাবন সক্ষমতা। এন নেশন ওরিয়েন্টেড সার্ভিস জাতিকেন্দ্রিক সেবা। এস স্কিল এনহান্সমেন্ট দক্ষতা বৃদ্ধি। ইউ আন্ডারস্ট্যান্ডিং কোঅর্ডিনেশন সমন্বয় বোঝা। সি কমিটমেন্ট টু ডিউটি দায়িত্ববোধে প্রতিশ্রুতি। সি কমিউনিকেশন ডেভেলপমেন্ট যোগাযোগ দক্ষতা। ই এফিসিয়েন্সি গ্রোথ কার্যক্ষমতা বৃদ্ধি। এস সাস্টেইনেবল গোল ফোকাস টেকসই লক্ষ্যকে কেন্দ্র করা। এস সার্ভিস কোয়ালিটি আপগ্রেড সেবার মান উন্নয়ন। উপসংহার। বাংলাদেশের প্রশাসনিক অগ্রযাত্রা নির্ভর করে এমন এক কাঠামোর ওপর, যা কেবল নিয়োগ নয়, দক্ষতা ও মানবিকতা দিয়ে গঠিত। আর এই কাঠামোর ভিত্তি গড়ে প্রশিক্ষণ। জিন মনেটের ভাষায়, people only accept change when they are faced with necessity, and only recognize necessity when a crisis is upon them. কাজেই দক্ষ প্রশাসক গড়তে হলে, প্রশিক্ষণকে নিতে হবে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে। ৭. বাংলাদেশে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ পদ্ধতি আলোচনা কর। ভূমিকা। রাষ্ট্রযন্ত্রের চালিকাশক্তি হল দক্ষ ও সুশৃঙ্খল কর্মচারীবৃন্দ। আর এই দক্ষতা গঠিত হয় প্রশিক্ষণের ধারায়। বাংলাদেশে সরকারি কর্মচারীদের জন্য প্রশিক্ষণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি পেশাদারিত্ব অর্জনের অন্যতম ভিত্তি। জন ডাব্লিউ গার্ডনার বলেন, এক্সেলেন্স ইজ ডুইং অর্ডিনারি থিংস এক্সট্রাঅর্ডিনারিলি ওয়েল। আর সেই অসাধারণত্বের চাবিকাঠি হল প্রশিক্ষণ পদ্ধতির যথাযথ বাস্তবায়ন। মূল আলোচনা। বাংলাদেশে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ পদ্ধতিকে ভাগ করা যায় কয়েকটি ধাপে। ১. বুনিয়াদী প্রশিক্ষণ ফাউন্ডেশন ট্রেনিং। নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক। এটি প্রশাসনের মূলনীতি, আচরণবিধি, নীতিনৈতিকতা ইত্যাদি শেখায়। উদাহরণ, বিসিএস ক্যাডারদের জন্য বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিপিএটিসি, তে ৬ মাসের কোর্স। ২. পেশাগত প্রশিক্ষণ প্রফেশনাল জব রিলেটেড ট্রেনিং। নির্দিষ্ট দায়িত্বের সাথে সম্পর্কিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ। যেমন, আইন মন্ত্রণালয়ের কর্মীদের আইন সম্পর্কিত প্রশিক্ষণ। ৩. উচ্চতর প্রশিক্ষণ অ্যাডভান্স অর মিড ক্যারিয়ার ট্রেনিং। পদোন্নতি লক্ষ্যে সিনিয়র কর্মকর্তাদের জন্য উন্নয়নশীল ও আন্তর্জাতিক বিষয়ক প্রশিক্ষণ। ৪. বিদেশে প্রশিক্ষণ ওভারসিজ ট্রেনিং। উন্নত দেশসমূহের প্রশাসনিক ব্যবস্থাপনা ও কৌশল শেখার সুযোগ। যেমন, জেআইসিএ, সিডার, ডিএএনআইডিএ প্রভৃতি দাতা সংস্থার সহায়তায়। ৫. প্রশিক্ষণ সংস্থাসমূহের ভূমিকা। বিপিএটিসি, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সকল ক্যাডারদের কেন্দ্রীয় প্রশিক্ষণ দেয়। নেপাল জাতীয় প্রশাসন প্রশিক্ষণ একাডেমি, নীতিনির্ধারক ও পরিকল্পনাবিদদের প্রশিক্ষণ। বাদ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, স্থানীয় সরকার কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ। ৬. অনলাইন প্রশিক্ষণ ব্যবস্থা। ই-লার্নিং, ওয়েবিনার, ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে প্রশিক্ষণ সম্প্রসারণ। ডিজিটাল বাংলাদেশ ধারণার অন্তর্ভুক্ত। ৭. বিষয়ভিত্তিক কারিকুলাম। প্রশাসন, নেতৃত্ব, আইসিটি, দুর্নীতি দমন, মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি। ৮. মূল্যায়ন ও সার্টিফিকেশন। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন ও সনদ প্রদান। ৯. জেলা পর্যায়ে প্রশিক্ষণ। বিভাগীয় ও জেলা প্রশাসন ভবনে স্থাপনকৃত প্রশিক্ষণ সেলসমূহ। ১০. সহযোগী দাতা সংস্থার ভূমিকা। ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, ডিএফআইডি ইত্যাদি সংস্থার কারিগরি ও আর্থিক সহায়তা প্রশিক্ষণ প্রসারে গুরুত্বপূর্ণ। মিনিমনিক, TRAINSYSTEM, ট্রেইন সিস্টেম প্রশিক্ষণ ব্যবস্থার রূপরেখা।
টি থিওরিটিক্যাল ফাউন্ডেশন তাত্ত্বিক ভিত্তি। আর রোল স্পেসিফিক লার্নিং ভূমিকা ভিত্তিক শিক্ষা। এ অ্যাডভান্স কোর্সেস উন্নত কোর্স। আই ইন্টারন্যাশনাল এক্সপোজার আন্তর্জাতিক অভিজ্ঞতা। এন নেশনওয়াইড সেন্টার্স সারা দেশে কেন্দ্র। এস স্পেশালাইজড ইনস্টিটিউটস বিশেষায়িত প্রতিষ্ঠান। ওয়াই ইউথ ওরিয়েন্টেশন নবীন কর্মকর্তা কেন্দ্রিক। এস স্মার্ট লার্নিং স্মার্ট ডিজিটাল শিক্ষা। টি টেস্টিং এবং সার্টিফিকেশন মূল্যায়ন ও সনদ। লার্নিং অনলাইন শিক্ষা। এম মাল্টিল্যাটারাল সাপোর্ট বহুপাক্ষিক সহায়তা। উপসংহার। বাংলাদেশে সরকারি কর্মচারীদের দক্ষতা উন্নয়নের মূল চালিকা শক্তি এই প্রশিক্ষণ ব্যবস্থাই। আর এটি যত আধুনিক ও কার্যকর হবে, ততই গঠনমূলক প্রশাসন গড়ে উঠবে। যেমন ম্যাক্স ওয়েবার বলেছিলেন, "দ্য ট্রেন্ড অফিশিয়াল ইজ দ্য লাইফব্লাড অফ মডার্ন বিউরোক্রেসি"। বাংলাদেশের জনপ্রশাসনেও এই রক্তপ্রবাহ নিশ্চিত করতে প্রশিক্ষণ পদ্ধতির আরও বিকাশ প্রয়োজন। ৮. উন্নয়নমুখী প্রশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। অথবা, উন্নয়নমুখী প্রশাসন কি? উন্নয়নমুখী প্রশাসনের বৈশিষ্ট্য আলোচনা কর। ভূমিকা। উন্নয়ন, এটি কেবল অর্থনৈতিক উত্তরণ নয়, এটি সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জাগরণেরও নাম। আর এই জাগরণে যিনি সক্রিয় হাতিয়ার, তিনিই উন্নয়নমুখী প্রশাসন। অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য হার্টবিট অফ ডেভেলপমেন্ট। এই নীতিতে চলা এক ব্যবস্থাপনা যেখানে প্রশাসন শুধু নিয়ন্ত্রণ করে না, গড়ে তোলে মানুষ, সমাজ, স্বপ্ন। সংজ্ঞা ডেফিনিশন। উন্নয়নমুখী প্রশাসন, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, হলো এমন একটি প্রশাসনিক ব্যবস্থা যা পরিকল্পিতভাবে সামাজিক পরিবর্তনের লক্ষ্যে নীতি প্রণয়ন, সম্পদ ব্যবহার ও বাস্তবায়নে দক্ষ ভূমিকা পালন করে। রেগস। মূল বৈশিষ্ট্যসমূহ। ১. উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি। এর মূল লক্ষ্য জাতীয় উন্নয়ন, যেমন দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো। ২. মানব সম্পদ উন্নয়ন। কর্মচারী নয়, নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে সমাজে পরিবর্তন আনে। ৩. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। দীর্ঘসূত্রতা পরিহার করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়। ৪. দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার। আধুনিক তথ্য প্রযুক্তি ও নতুন পদ্ধতি কাজে লাগিয়ে সেবা প্রদান। ৫. জনসম্পৃক্ততা। জনগণের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। ৬. পরিবর্তনের জন্য প্রস্তুত। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা। ৭. নগর ও গ্রামীণ ভারসাম্য। শুধু শহর নয়, গ্রামীণ উন্নয়নেও বিশেষ গুরুত্ব। ৮. দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাৎক্ষণিক সমস্যা নয়, ভবিষ্যতের উন্নয়ন চিত্র কল্পনা করে কাজ করা। ৯. স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরণ। ক্ষমতা নিচে হস্তান্তর করে স্থানীয় প্রশাসনকে সক্রিয় করে। ১০. দুর্নীতিমুক্ত কার্যক্রম। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন। উন্নয়নমুখী প্রশাসনের উদাহরণ। বাংলাদেশে ভিশন ২০৪১, ডিজিটাল বাংলাদেশ ও এসডিজি অর্জনে প্রশাসনের কার্যকরী ভূমিকা এর বাস্তব উদাহরণ। মিনিমনিক, DEVELOPSMART উন্নয়নে স্মার্ট প্রশাসন। ডি ডাইনামিক ভিশন গতিশীল দৃষ্টি। এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্সেস সম্পদের দক্ষ ব্যবহার। ভিশনারি প্ল্যানিং ভবিষ্যৎমুখী পরিকল্পনা। এম্পাওয়ারিং পিপল মানুষকে ক্ষমতায়ন। লিডারশিপ ওরিয়েন্টেড নেতৃত্ব বিকাশক। আউটকাম ফোকাসড ফলাফল ভিত্তিক। পার্টিসিপেটরি গভর্নেন্স অংশগ্রহণমূলক শাসন। স্পিড ইন অ্যাকশন দ্রুত সিদ্ধান্ত। মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তি। অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা। রুরাল আপলিফট প্রায়োরিটি গ্রামীণ উন্নয়ন অগ্রাধিকার।
ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, স্বচ্ছ প্রশাসন। উপসংহার: উন্নয়নমুখী প্রশাসন কেবল দাপ্তরিক কাঠামো নয়, এটি একটি চিন্তার রূপান্তর, যেখানে প্রত্যাশা মেলে বাস্তবতায়। জনসেবা আর সুশাসনের মেলবন্ধন গড়ে তোলে এমন এক প্রশাসন, যা রূপ দেয় স্বপ্নের বাংলাদেশে। রিগস বলেন, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট অনলি এ টেকনিক, ইট ইজ এ মিশন। এই মিশনকে সফল করাই আমাদের রাষ্ট্রযন্ত্রের অঙ্গীকার। 9. বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। অথবা, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ভূমিকা: রাষ্ট্রযন্ত্রের প্রাণ হল প্রশাসন, যার মাধ্যমে চলে শাসন, পরিচালিত হয় উন্নয়ন, আর পৌঁছে যায় সেবা দরজায় দরজায়। বাংলাদেশের প্রশাসন সেই অনন্ত সেতু, যা জনগণ ও সরকারের মাঝে সংযোগ সৃষ্টি করে। থমাস উডরো বলেছিলেন, অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য মোস্ট ভিজিবল পার্ট অফ গভর্নমেন্ট। বাংলাদেশে এই দৃশ্যমানতা নির্ভর করে বিশেষ কিছু বৈশিষ্ট্যের ওপর। মূল বৈশিষ্ট্যসমূহ: 1. কেন্দ্রীয়করণ প্রবণতা। প্রশাসনিক ক্ষমতা ঢাকায় কেন্দ্রীভূত, অনেক সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্র থেকেই। 2. বিভাগীয় কাঠামো। মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের মাধ্যমে বিভক্ত ও শ্রেণীকৃত কাঠামো বিদ্যমান। 3. আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ। উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষত ক্যাডারভুক্ত আমলাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয় বেশিরভাগ প্রশাসনিক কার্যক্রম। 4. নিয়ম কানুন নির্ভরতা। কঠোর নিয়ম, প্রবিধান এবং প্রথা অনুযায়ী চলে প্রশাসনিক কার্যক্রম। 5. রাজনৈতিক হস্তক্ষেপ। অনেক সময় নীতি নির্ধারণ ও নিয়োগে রাজনৈতিক প্রভাব পড়তে দেখা যায়। 6. নিম্নস্তরে দুর্বলতা। ইউনিয়ন বা উপজেলা পর্যায়ের প্রশাসনিক সক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল। 7. প্রশিক্ষণের ঘাটতি। কর্মকর্তা কর্মচারীদের মানোন্নয়নে প্রশিক্ষণ ব্যবস্থা তুলনামূলক দুর্বল ও অসমাপ্ত। 8. স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। তথ্য প্রাপ্তি, দায়িত্ব নির্ধারণ ও ফলাফল পর্যালোচনায় ঘাটতি রয়েছে। 9. প্রযুক্তির সীমিত ব্যবহার। ডিজিটাল প্রচেষ্টা থাকলেও এখনও প্রযুক্তি ব্যবহার সীমিত ও অসম। 10. উন্নয়ন প্রশাসনমুখী ধারা। ভিশন 2041, এসডিজি ইত্যাদির মাধ্যমে উন্নয়নমুখী প্রশাসনের দিকে যাত্রা। মিনিমনিক, BANGLADESHADMIN, বাংলাদেশ প্রশাসনের রূপ। বিউরোক্র্যাটিক কন্ট্রোল, আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ। অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্ট্রালাইজেশন, প্রশাসনিক কেন্দ্রীকরণ। নর্ম বাউন্ড অপারেশন, নিয়ম নির্ভর কার্যক্রম। গভর্নমেন্টাল ইন্টারফারেন্স, সরকারি হস্তক্ষেপ। লিমিটেড ট্রেনিং, প্রশিক্ষণের সীমাবদ্ধতা। অ্যাকাউন্টেবিলিটি উইক, জবাবদিহিতায় দুর্বলতা। ডিজিটাল লিমিটেশন, প্রযুক্তির সীমিত ব্যবহার। এফিশিয়েন্সি চ্যালেঞ্জ, কার্যকারিতার চ্যালেঞ্জ। স্ট্রং পলিসি ফ্রেমিং, নীতি নির্ধারণে গুরুত্ব। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, ধাপে ধাপে গঠিত কাঠামো। উপসংহার: বাংলাদেশের প্রশাসন এক জটিল ও বহুমুখী কাঠামো, যার কিছু গৌরবজনক অগ্রগতি আছে, আবার কিছু সীমাবদ্ধতা প্রগতিকে রোধ করে। ভবিষ্যৎ গঠনে চাই আরও বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা, প্রযুক্তির সঠিক প্রয়োগ ও দক্ষ মানব সম্পদ। প্রশাসন যদি জনগণের প্রয়োজনে সচল হয়, তবে উন্নয়ন হয়ে উঠবে নিরবচ্ছিন্ন। উইলসন বলেছিলেন, "The key to good governance is an efficient and people-oriented administration." এই নীতিতে আমাদের পথ চলা অব্যাহত থাকুক। 10. জেলা প্রশাসনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা কর। ভূমিকা: প্রশাসনের মাঠপর্যায়ের হৃৎপিণ্ড হল জেলা প্রশাসন। রাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলে সরকারের চোখ, কানে ও হাতে পরিণত হয় যে কাঠামো, সেটিই জেলা প্রশাসন। এটি স্থানীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু,
যেখানে নীতি ও প্রয়োগের মিলন ঘটে। জনপ্রশাসন বিশারদ এফ.ডব্লিউ. রিগস বলেছিলেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য প্র্যাকটিক্যাল ফর্ম অফ গভর্নমেন্ট ফর দ্য পিপল। বাংলাদেশে এর বাস্তব রূপ দেখা যায় জেলা প্রশাসনের মধ্যে। জেলা প্রশাসনের উদ্দেশ্য: ১. রাষ্ট্রের নীতি বাস্তবায়ন। জাতীয় ও প্রাদেশিক নীতিমালাকে বাস্তবে প্রয়োগ করার প্রাথমিক দায়িত্ব। ২. শান্তি ও শৃঙ্খলা রক্ষা। আইনশৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অপরাধ দমন। ৩. সরকারি সম্পত্তি ও স্বার্থ রক্ষা। ভূমি ব্যবস্থাপনা, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও অনিয়ম প্রতিরোধ। ৪. উন্নয়ন কার্যক্রম তত্ত্বাবধান। সরকারি প্রকল্প ও উন্নয়ন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা। ৫. জনসেবা নিশ্চিতকরণ। নাগরিকদের ন্যায্য সেবা প্রদান, অভিযোগ নিষ্পত্তি ও সহায়তা প্রদান। জেলা প্রশাসনের কার্যাবলী: ১. ম্যাজিস্ট্রেটি কার্য পালন। জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে অপরাধ দমন ও বিচারক কার্য চালান। ২. ভূমি ব্যবস্থাপনা। জমির রেকর্ড, খাজনা আদায় ও ভূমি বিরোধ নিষ্পত্তির দায়িত্ব পালন। ৩. নির্বাচন ব্যবস্থাপনা। জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজন, পরিচালনা ও মনিটরিং। ৪. ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা। বন্যা, ঘূর্ণিঝড় বা অন্য দুর্যোগে জরুরি সাড়া ও সহায়তা প্রদান। ৫. সমন্বয়কারী ভূমিকা। জেলার সব দপ্তরের মধ্যে সমন্বয় সাধন ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকি। ৬. স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন। স্থানীয় স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমে সহায়তা এবং মনিটরিং। ৭. ব্যবসা বাণিজ্য তদারকি। মজুদ, মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকির মাধ্যমে ন্যায্যতা নিশ্চিত। ৮. অভিযোগ নিষ্পত্তি ও শৃঙ্খলা বিধান। নাগরিক অভিযোগ গ্রহণ ও দ্রুত কার্যকর প্রতিকার প্রদান। মিনিমনিক, ডিস্ট্রিক্ট জেলা প্রশাসনের পরিচিতি। ডি. ডেভেলপমেন্ট সুপারভিশন উন্নয়ন তত্ত্বাবধান। আই. ইমপ্লিমেন্টেশন অফ পলিসি নীতি বাস্তবায়ন। এস. সেফটি অ্যান্ড অর্ডার নিরাপত্তা ও শৃঙ্খলা। টি. ট্যাক্স এবং ল্যান্ড ম্যানেজমেন্ট খাজনা ও ভূমি। আর. রিলিফ অ্যান্ড ডিজাস্টার রেসপন্স ত্রাণ ও দুর্যোগ সাড়া। আই. ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন প্রতিষ্ঠান সমন্বয়। সি. সিটিজেন সার্ভিস জনসেবা। টি. ট্রাইব্যুনাল এবং ম্যাজিস্ট্রেসি আদালত ও ম্যাজিস্ট্রেটি কার্য। উপসংহার: জেলা প্রশাসন হল জনসেবার প্রবাহমান নদী, যার গতিধারায় বাঁধ না থাকলেই উন্নয়নের গন্তব্য পৌঁছানো সম্ভব। এই স্তরে দক্ষতা, জবাবদিহিতা ও আন্তরিকতা থাকলে রাষ্ট্রের সব প্রয়াস হবে সফল। একথা সত্য, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য গ্রাস রুট মিরর অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। যত স্বচ্ছ হবে এই আয়না, তত সুন্দর প্রতিফলন ঘটবে রাষ্ট্র ব্যবস্থায়। ১১. জেলা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর। ভূমিকা: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হলে প্রয়োজন বিকেন্দ্রীকরণ, আর সেই চর্চারই অন্যতম বাহক হল জেলা পরিষদ। এটি স্থানীয় সরকার কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তর, যা নীতি নির্ধারণ নয়, বাস্তব প্রয়োগে জনগণের সঙ্গে নিবিড় সংযোগ রক্ষা করে। বাংলাদেশ সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যে দৃষ্টিভঙ্গি ব্যক্ত হয়েছে, তার প্রেরণার শিকড় রয়েছে এই জেলা পরিষদের মধ্যেই। জেলা পরিষদের গঠন: ১. নির্বাচিত চেয়ারম্যান। সরাসরি নির্বাচনের মাধ্যমে জনগণ একজন চেয়ারম্যান নির্বাচিত করে। ২. সদস্যগণ। জেলার প্রতিটি উপজেলার চেয়ারম্যান ও নারী সংরক্ষিত আসনের সদস্যগণ এর অন্তর্ভুক্ত। ৩. সচিব। সরকারের নিয়োগপ্রাপ্ত এক কর্মকর্তা সচিব হিসেবে কাজ করেন, যিনি প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ৪. কমিটি ও উপকমিটি। বিভিন্ন বিষয়ের ওপর উপকমিটি গঠন করে পরিকল্পনা বাস্তবায়ন। জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী: ১.
উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। জেলা পর্যায়ে বিভিন্ন অবকাঠামো ও সেবার উন্নয়ন প্রকল্প গ্রহণ। 2. সামাজিক সেবা প্রদান। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন। 3. রাজস্ব সংগ্রহ। স্থানীয় কর, ফি, খাজনা আদায়ের মাধ্যমে আয় সঞ্চয়। 4. বাজার ও হাট ব্যবস্থাপনা। হাটবাজার পরিচালনা ও উন্নয়নে অংশগ্রহণ। 5. সড়ক ও অবকাঠামো উন্নয়ন। গ্রামীণ সড়ক, কালভার্ট, পুল ইত্যাদি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। 6. দুর্যোগ ব্যবস্থাপনা। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ। 7. জনসচেতনতা সৃষ্টি। সামাজিক কুসংস্কার, বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা ইত্যাদি বিষয়ে প্রচার প্রচারণা। 8. পর্যবেক্ষণ ও মূল্যায়ন। উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা এবং রিপোর্ট তৈরি। 9. অন্য দপ্তরের সঙ্গে সমন্বয়। জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন। মিনিমনিক, জেলা পরিষদের ভূমিকা মনে রাখার কৌশল। ডি. ডেভেলপমেন্ট প্ল্যানিং উন্নয়ন পরিকল্পনা। আই. ইনফ্রাস্ট্রাকচার মেইনটেন্যান্স অবকাঠামো রক্ষণাবেক্ষণ। এস. সোশ্যাল সার্ভিসেস সামাজিক সেবা। টি. ট্যাক্স কালেকশন কর আদায়। আর. রিলিফ ওয়ার্ক ত্রাণ কার্য। আই. ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন প্রতিষ্ঠান সমন্বয়। সি. কমিউনিটি অ্যাওয়ারনেস জনসচেতনতা। টি. ট্রেড ফ্যাসিলিটি হাটবাজার উন্নয়ন। পি. পারফরম্যান্স মনিটরিং মূল্যায়ন। উপসংহার। জেলা পরিষদ হল জনগণের শক্তি ও সরকারের হাতের মেলবন্ধন। এর কার্যকৃত্যের ওপর নির্ভর করে উন্নয়ন কতটা গভীরে প্রবেশ করবে। জেলা পরিষদ শুধু প্রশাসনের অংশ নয়, এটি মানুষের স্বপ্ন পূরণের স্থান। তাই এ কথাই সত্য, এম্পাওয়ার্ড লোকাল ইনস্টিটিউশনস বিল্ড এম্পাওয়ার্ড সিটিজেন্স। একটি শক্তিশালী জেলা পরিষদ মানেই জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। 12. উপজেলা প্রশাসনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর। ভূমিকা। উপজেলা প্রশাসন হল প্রশাসনিক কাঠামোর হৃদস্পন্দন, যেখানে রাষ্ট্রীয় নীতির বাস্তব প্রয়োগ ঘটে জনগণের জীবনযাত্রায়। 1982 সালে উপজেলা ব্যবস্থা চালুর মধ্য দিয়ে সরকার প্রশাসনকে জনগণের কাছাকাছি নিয়ে যায়। উপজেলা প্রশাসন একদিকে কেন্দ্রের প্রতিনিধি, অন্যদিকে স্থানীয় উন্নয়নের কারিগর। এটি জনগণের কল্যাণ নিশ্চিত করতে প্রশাসনিক ও উন্নয়নমূলক দায়িত্ব পালন করে থাকে। উপজেলা প্রশাসনের গঠন। 1. উপজেলা নির্বাহী অফিসার ইউএনও। প্রশাসনের সর্বোচ্চ প্রতিনিধি, সরকারি দপ্তরের কাজ সমন্বয় ও তদারকি করেন। 2. উপজেলা পরিষদ। জনপ্রতিনিধি দ্বারা গঠিত, যার চেয়ারম্যান সরাসরি নির্বাচিত। 3. সহকারী কমিশনার ভূমি। ভূমি ব্যবস্থাপনা, খাজনা আদায় ও ভূমি বিরোধ নিষ্পত্তিতে দায়িত্বপ্রাপ্ত। 4. বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, প্রাণিসম্পদ ইত্যাদি খাতে সরকার নির্ধারিত কর্মকর্তা থাকেন। 5. উপজেলা পরিষদের সদস্যগণ। প্রতিটি ইউনিয়ন থেকে নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিগণ। উপজেলা প্রশাসনের ক্ষমতা ও কার্যাবলী। 1. স্থানীয় উন্নয়ন পরিকল্পনা। অবকাঠামো নির্মাণ ও জীবনমান উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন। 2. পরিচালন ও সমন্বয়। সকল দপ্তরের কাজের মধ্যে কার্যকর সমন্বয় সাধন। 3. আইন শৃঙ্খলা রক্ষা। থানা প্রশাসনের সহায়তায় শান্তি শৃঙ্খলা নিশ্চিতকরণ। 4. ভূমি ব্যবস্থাপনা। ভূমি জরিপ, বন্দোবস্ত ও খাসজমির ব্যবস্থাপনা। 5. ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম। 6. সামাজিক নিরাপত্তা কার্যক্রম। ভিজিডি, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন।
7. জনসচেতনতামূলক কার্যক্রম। শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও প্রচার। 8. উপজেলা পরিষদের সভা পরিচালনা। নিয়মিত সভার মাধ্যমে নীতি নির্ধারণ ও বাজেট অনুমোদন। 9. আয় ব্যয়ের হিসাব রক্ষণাবেক্ষণ। অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাব সংরক্ষণ। মিনিমনিক, ইউপিএজেডআইএলএডব্লিউওআরকেএস উপজেলার কার্যাবলী মনে রাখার কৌশল। ইউনিফাইড কোঅর্ডিনেশন সমন্বয় সাধন। প্ল্যানিং ডেভেলপমেন্ট উন্নয়ন পরিকল্পনা। অ্যাওয়ারনেস প্রোগ্রামস সচেতনতা কার্যক্রম। জোনাল ল এবং অর্ডার আইন শৃঙ্খলা রক্ষা। ইনফ্রাস্ট্রাকচার বিল্ড অবকাঠামো নির্মাণ। ল্যান্ড ম্যানেজমেন্ট ভূমি ব্যবস্থাপনা। এইড এবং রিলিফ ত্রাণ ও দুর্যোগ সহায়তা। ওয়েলফেয়ার স্কিমস সামাজিক নিরাপত্তা। অফিশিয়াল মিটিংস সভা পরিচালনা। রেভিনিউ রেকর্ড হিসাব রক্ষণ। নলেজ প্রমোশন শিক্ষা ও প্রশিক্ষণ। সুপারভিশন তদারকি। উপসংহার। উপজেলা প্রশাসন কেবল একটি প্রশাসনিক স্তর নয়, এটি রাষ্ট্র ও জনগণের মাঝে এক সেতুবন্ধন। জনগণের সমস্যার নিরসন এবং উন্নয়ন নিশ্চিত করাই এর মুখ্য উদ্দেশ্য। তাই বলা চলে, উপজেলা যদি জাগে জ্ঞানে, উন্নয়ন ধরা পড়ে প্রাণে। দক্ষ, সুশাসিত উপজেলা প্রশাসন গড়তে হলে প্রয়োজন কার্যকর নেতৃত্ব, স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনা। 13. উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা কর। ভূমিকা। উপজেলা পরিষদ হল দেশের স্থানীয় শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ, যেখানে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে তাদের স্বার্থে কার্যক্রম পরিচালনা করেন। এই পরিষদ মূলত জনগণের উন্নয়নমূলক কাজে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে। উপজেলা পরিষদ স্থানীয় শাসনের স্তম্ভ হিসেবে জনসাধারণের ন্যায়বিচার এবং স্বচ্ছতার প্রতিনিধিত্ব করে। উপজেলা পরিষদের গঠন। 1. উপজেলা পরিষদের চেয়ারম্যান। চেয়ারম্যান উপজেলা পরিষদের প্রধান, যিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। তিনি পরিষদের কার্যক্রম পরিচালনা করেন এবং বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেন। 2. উপজেলা পরিষদের সদস্য। প্রতিটি ইউনিয়ন থেকে নির্বাচিত সদস্যরা এই পরিষদের অংশ। তারা সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে এলাকার সমস্যা সমাধানে অংশ নেন। কিছু সদস্য সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হন। 3. উপজেলা নির্বাহী অফিসার ইউএনও। যদিও তিনি সরকারি কর্মকর্তা, তবে তিনি উপজেলা পরিষদের কর্মকাণ্ডে এক ধরনের সমন্বয়কারী হিসেবে কাজ করেন। তার ভূমিকা হল প্রশাসনিক কর্মকাণ্ডের তদারকি ও উদ্যোগ গ্রহণ। 4. প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা উপজেলার বিভিন্ন খাতে নীতি নির্ধারণে অংশ নেন। উপজেলা পরিষদের কার্যাবলী। 1. জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন। স্থানীয় উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা। যেমন, রাস্তা, সেতু, স্কুল, হাসপাতাল নির্মাণ ইত্যাদি। 2. প্রকল্প অনুমোদন। বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া এবং সেগুলির বাস্তবায়ন তদারকি করা। 3. স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা। উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনের অধীনে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করেন। 4. সামাজিক সেবা নিশ্চিতকরণ। সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রদান করা। 5. শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান। স্থানীয় বিদ্যালয় এবং স্বাস্থ্যকেন্দ্রে কার্যক্রম তদারকি করা, স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা। 6.
মাঠ পর্যায় কার্যক্রম পরিচালনা। কৃষি, খাদ্য নিরাপত্তা, বেকারত্ব নির্মূল ইত্যাদি বিষয়ে কার্যক্রম গ্রহণ করা। 7. উন্নয়ন প্রকল্পের তদারকি। বাজেটের আওতায় বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা। 8. দুর্যোগ ব্যবস্থাপনা। প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা ও পুনর্বাসন কার্যক্রম নিশ্চিত করা। 9. আর্থিক তত্ত্বাবধান। স্থানীয় সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড তদারকি করা এবং বাজেট প্রণয়ন করা। 10. ভূমি ব্যবস্থাপনা। ভূমি সম্পর্কিত আইন বাস্তবায়ন এবং খাসজমি ব্যবস্থাপনা করা। মিনিমনিক, LOCALGOVERNMENT, লোকাল গভর্নমেন্ট। লিডারশিপ নেতৃত্ব। অর্গানাইজেশনাল কোঅর্ডিনেশন, সংগঠনের সমন্বয়। কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি উন্নয়ন। অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট, প্রশাসন ও ব্যবস্থাপনা। ল এবং অর্ডার, আইন শৃঙ্খলা। গভর্নেন্স, শাসন। আউটরিচ প্রোগ্রামস, আউটরিচ প্রোগ্রাম। ভলান্টিয়ারিজম, স্বেচ্ছাসেবক কর্মকাণ্ড। এডুকেশন এবং হেলথ, শিক্ষা ও স্বাস্থ্য। রিলিফ অপারেশনস, ত্রাণ কার্যক্রম। নেইবারহুড ওয়েলফেয়ার, পাড়া মহল্লার কল্যাণ। মনিটরিং, তদারকি। ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন। নেটওয়ার্কিং। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। উপসংহার। উপজেলা পরিষদ দেশের স্থানীয় শাসন ব্যবস্থার মূল চালিকা শক্তি। এটি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি অন্যতম কেন্দ্রবিন্দু, যেখানে জনগণের উন্নতি ও কল্যাণ নিশ্চিতকরণের জন্য কাজ করা হয়। উপজেলা পরিষদ যদি সঠিকভাবে কাজ করে, উন্নতির আলো দেখা যায় সবখানে। এটি জনগণের সাথে সরকারের সেতুবন্ধন হিসেবে কাজ করে, যার মাধ্যমে স্থানীয় উন্নয়ন নিশ্চিত হয়। 14. বাংলাদেশে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ বর্ণনা কর। ভূমিকা। প্রশাসনিক জবাবদিহিতা হচ্ছে সরকারি কর্মচারী ও প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা এবং আইনি দায়িত্ববোধ নিশ্চিতকরণ প্রক্রিয়া। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে জনগণের আস্থা ভেঙে যেতে পারে এবং রাষ্ট্রের প্রতি জনগণের বিশ্বাসের সংকট সৃষ্টি হতে পারে। বাংলাদেশের প্রশাসনে জবাবদিহিতার ব্যবস্থা মূলত জনগণের অধিকার ও রাষ্ট্রের দায়িত্বের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ। 1. আইনগত কাঠামো শক্তিশালী করা। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী আইন ও বিধিমালা দরকার। বাংলাদেশে তথ্য অধিকার আইন, দুর্নীতি দমন আইন এবং স্বচ্ছতার অন্যান্য আইন প্রবর্তিত হয়েছে যাতে প্রশাসনের কর্মকাণ্ডের সুষ্ঠু তদারকি করা যায়। 2. তথ্য প্রকাশ ও স্বচ্ছতা। সরকারি দপ্তরসমূহের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য জনগণের কাছে প্রকাশ করা। জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা হলে, প্রশাসনিক কার্যক্রমের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর চাপ পড়ে যাতে তারা আরও দায়িত্বশীল হন। 3. স্বাধীন পরিদর্শন ও নিরীক্ষা ব্যবস্থা। স্বাধীন নিরীক্ষা সংস্থা, যেমন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, CAG, প্রশাসনিক কাজের তদারকি করে। এইসব সংস্থা সরকারি দপ্তরের হিসাব নিকাশ, প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি বিষয় পর্যালোচনা করে। 4. জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা। জনগণকে প্রশাসনিক কার্যক্রমের অংশীদার করা। জনগণের মতামত গ্রহণ ও তাদের প্রতিনিধিদের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্প্রসারিত করা। 5. দুর্নীতি দমন ও শাস্তির ব্যবস্থা। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। দুর্নীতির সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের শাস্তি নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। 6.
স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা। স্থানীয় শাসন ব্যবস্থা, যেমন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ইত্যাদিতে প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। স্থানীয় জনগণের মাধ্যমে প্রশাসনিক দায়িত্বশীলতা তদারকি করা। ৭. সামাজিক মাধ্যমের ব্যবহার। সামাজিক মাধ্যমের মাধ্যমে জনগণের অভিযোগ ও মতামত সরাসরি প্রশাসনকে জানানো। এতে প্রশাসনের উপর জনগণের চাপ বাড়ে এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। ৮. প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিকরণ। সরকারি কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান যাতে তারা দায়িত্ব পালনে আরও দক্ষ হন এবং সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায়। ৯. প্রাতিষ্ঠানিক সংস্কার। প্রশাসনিক স্তরে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানসমূহের কাঠামোগত সংস্কার, যাতে তারা কার্যকরীভাবে কাজ করতে পারে এবং তাদের কর্মকাণ্ডের জন্য দায়ী হতে পারে। ১০. প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। পূর্বে থেকেই সিস্টেম তৈরি করা যাতে দুর্নীতি বা অপব্যবহার না ঘটে। তদারকি ব্যবস্থা ও অডিট মেকানিজম তৈরি করে শুদ্ধ প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করা। মিনিংনিক, অ্যাকাউন্টেবিলিটি। অ্যাক্সেস টু ইনফরমেশন, তথ্য পাওয়ার অধিকার। ক্লিয়ার প্রসিজার্স, স্পষ্ট প্রক্রিয়া। কারেক্টিভ অ্যাকশনস, সংশোধনমূলক ব্যবস্থা। ওভারসাইট, তদারকি। আনবায়াসড ডিসিশনস, পক্ষপাতহীন সিদ্ধান্ত। ন্যাশনাল স্ট্যান্ডার্ডস, জাতীয় মান। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। অডিটিং, অডিট। বাজেট মনিটরিং, বাজেট তদারকি। ইন্ডিপেন্ডেন্ট বডিজ, স্বাধীন সংস্থা। লেজিসলেটিভ ওভারসাইট, আইনসভার তদারকি। ইন্টিগ্রিটি, অখণ্ডতা। ট্রেনিং এবং ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ ও উন্নয়ন। ইয়োর রাইটস, আপনার অধিকার। উপসংহার। প্রশাসনিক জবাবদিহিতা না থাকলে সরকার ও জনগণের মধ্যে আস্থা সংকট সৃষ্টি হতে পারে। তাই সরকারের উচিত প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের অংশগ্রহণ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করা। এতে শুধু প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে না, বরং জনগণের প্রতি সরকারের দায়িত্বশীলতার পরিমাণও বৃদ্ধি পাবে। প্রশাসনের প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহিতা সৃষ্টি করে উন্নতি। ১৫. বাংলাদেশে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আইনসভার ভূমিকা আলোচনা কর। ভূমিকা। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য আইনসভার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনসভা বা জাতীয় সংসদ শুধুমাত্র আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান নয়, বরং এটি প্রশাসনিক কার্যক্রমের নিয়ন্ত্রক এবং তদারকিও বটে। সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের একটি সেতু হিসেবে আইনসভা প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনসভার ভূমিকা। ১. আইন প্রণয়ন। আইনসভা প্রথমত প্রশাসনিক কাজের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। যেমন, দুর্নীতি দমন আইন, তথ্য অধিকার আইন ইত্যাদি আইন প্রণয়ন করে যা প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক। এসব আইন প্রশাসনিক কর্মকর্তাদের জন্য স্পষ্ট নির্দেশিকা তৈরি করে, যাতে তারা তাদের কাজ সঠিকভাবে করতে পারে। ২. প্রশাসনিক কার্যক্রম তদারকি করা। আইনসভা প্রশাসনিক কার্যক্রম তদারকি করে। সংসদের অধিবেশনগুলোতে সরকারের কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা হয়, যা প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করে। সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীদেরকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হয়, যা সরকারের স্বচ্ছতার প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করে। ৩. বাজেট অনুমোদন। প্রশাসনিক কার্যক্রমের জন্য বাজেট অনুমোদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংসদ বাজেট অনুমোদন করে, এবং সেই বাজেটের কার্যক্রমের প্রতি নজরদারি রাখে।
বাজেটের অপব্যবহার বা দুর্নীতি রোধে আইনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪. গণপ্রতিনিধিত্ব। আইনসভা জনগণের প্রতিনিধিত্ব করে, এবং তাদের স্বার্থ রক্ষা করতে প্রশাসনকে তদারকি করে। সংসদ সদস্যরা জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন এবং জনগণের স্বার্থে প্রশাসনকে দায়ী করেন। ৫. প্রশাসনিক রদবদল ও সংস্কার। আইনসভা প্রশাসনে রদবদল বা সংস্কারের জন্য সুপারিশ করতে পারে। সংসদ প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং জনগণের জন্য সেবার মান উন্নত করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণে সহায়তা করে। ৬. সংশোধনী প্রস্তাবনা। আইনসভা আইন সংশোধন করে, যা প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সাহায্য করে। আইনসভার মাধ্যমে আইনগুলোর প্রাসঙ্গিকতা নিশ্চিত করা হয় এবং যেসব আইন কার্যকর নয়, সেগুলোর পরিবর্তন বা বাতিল করা হয়। ৭. গণতান্ত্রিক নিয়ন্ত্রণ। আইনসভা গণতন্ত্রের ভিত্তিতে প্রশাসনকে নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে জনগণের অধিকার রক্ষা এবং সরকারের ওপর জবাবদিহিতা নিশ্চিত হয়। সংসদীয় কমিটি, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রশাসনিক দুর্নীতি ও অস্বচ্ছতা নিয়ন্ত্রণে কাজ করে। ৮. দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম। আইনসভা দুর্নীতির বিরুদ্ধে করা আইন তৈরি এবং প্রয়োগের জন্য কাজ করে। দুর্নীতির তদন্ত এবং বিচার কার্যক্রমের তদারকি করে যাতে সরকারি কর্মকাণ্ডের মধ্যে দুর্নীতি বা স্বচ্ছতার অভাব না হয়। ৯. পাবলিক পলিসি পর্যবেক্ষণ। আইনসভা সরকারের পাবলিক পলিসি পর্যবেক্ষণ করে। সরকারের পলিসি ও পরিকল্পনা জনগণের স্বার্থে কার্যকর কিনা, তা পরীক্ষা করে এবং প্রয়োজনে সংশোধন করে। ১০. আইনসভায় প্রতিবেদন প্রস্তাবনা। আইনসভা সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রতিবেদন গ্রহণ করে এবং তাতে প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি ও সমালোচনা প্রকাশিত হয়। এসব প্রতিবেদন প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখতে সাহায্য করে। মিনিমনিক, লেজিসলেটিভ। লস ফর ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার জন্য আইন। ইভ্যালুয়েট গভর্নমেন্ট অ্যাকশনস, সরকারের কার্যক্রম মূল্যায়ন। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি, সরকারের দায়বদ্ধতা। ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট, স্বাধীন তদারকি। স্ক্রুটিনি অফ বাজেট, বাজেটের তদারকি। লেজিসলেটিভ রেকমেন্ডেশনস, আইনসভা সুপারিশ। অডিটিং অ্যান্ড কন্ট্রোল, অডিটিং ও নিয়ন্ত্রণ। ট্রান্সপ্যারেন্ট গভর্নেন্স, স্বচ্ছ শাসন। ইনভেস্টিগেট কারাপশন, দুর্নীতির তদন্ত। ভয়েস অফ পিপল, জনগণের কণ্ঠ। এনফোর্সিং পলিসিস, নীতির প্রয়োগ। উপসংহার। আইনসভা প্রশাসনিক কার্যক্রমের তদারকি ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক। আইনসভার এই ভূমিকা দেশের জনগণের বিশ্বাস ও আস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করে, এবং রাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করে। প্রশাসনের অন্তর্নিহিত শক্তি, আইনসভা নিঃসন্দেহে সেটির কন্ট্রোল। ১৬. আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর। ভূমিকা। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা এমন একটি রাষ্ট্রের যেখানে সরকার জনগণের কল্যাণের জন্য নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এর মধ্যে আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বাস্থ্যসেবা প্রদান সহ সব ক্ষেত্রেই রাষ্ট্রের প্রবল দায়িত্ব রয়েছে। এই রাষ্ট্রব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ, কারণ সরকারি কার্যক্রমগুলোকে বাস্তবায়ন, তদারকি এবং নিয়ন্ত্রণ করা আমলাতন্ত্রের কাজ। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে আমলাতন্ত্র শুধুমাত্র সরকারি সিদ্ধান্ত কার্যকর করা নয়, জনগণের সেবার জন্য একটি পরিকল্পিত, সংহত ও কার্যকরী কাঠামো গড়ে তোলে। আমলাতন্ত্রের ভূমিকা। ১. জনকল্যাণের সেবা প্রদান।
আমলাতন্ত্র কল্যাণমূলক রাষ্ট্রের উদ্দেশ্য অনুযায়ী, সরকারের সব জনকল্যাণমূলক কার্যক্রম যেমন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ইত্যাদি বাস্তবায়ন করে। এটি রাষ্ট্রের সামাজিক সেবা কর্মসূচি ও উন্নয়নমূলক কাজগুলোকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য দায়িত্বশীল। 2. নীতির বাস্তবায়ন। রাষ্ট্রের পরিকল্পনা ও নীতি তৈরি করা হলেও, আমলাতন্ত্রের কাজ হল এই নীতিগুলো মাঠে নামানো। সরকারি নীতিমালা, আইন এবং নির্দেশনাগুলোর বাস্তবায়নে আমলাতন্ত্রের প্রধান ভূমিকা থাকে। 3. শাসন ব্যবস্থা স্থিতিশীল রাখা। আমলাতন্ত্র রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে কার্যকর ও স্থিতিশীল রাখতে কাজ করে। এটি প্রশাসনিক কর্তৃপক্ষের সিদ্ধান্তগুলোর সুসম্পাদন ও উপযুক্ত প্রয়োগ নিশ্চিত করে। 4. দুর্নীতি প্রতিরোধ। কল্যাণমূলক রাষ্ট্রে সরকারি কর্মচারীরা জনগণের অধিকার রক্ষা করে। আমলাতন্ত্রের কাজ হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা এবং সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখা। এভাবে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির ক্ষেত্রে এটি সহায়ক। 5. অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা। আমলাতন্ত্র অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন করে। এটি দেশীয় সম্পদের সঠিক ব্যবহার এবং বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক সাফল্য নিশ্চিত করতে সহায়ক হয়। 6. সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা। কল্যাণমূলক রাষ্ট্রের অধীনে, আমলাতন্ত্র সামাজিক ন্যায্যতা নিশ্চিত করে। এটি জনগণের মধ্যে বৈষম্য দূরীকরণ, দরিদ্রদের জন্য সহায়তা প্রদান এবং শ্রমিকদের অধিকার রক্ষা করার মাধ্যমে সামাজিক সমতা প্রতিষ্ঠা করে। 7. সামরিক ও নিরাপত্তা বিষয়ক তদারকি। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষা করাও আমলাতন্ত্রের অন্যতম দায়িত্ব। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে নিরাপত্তা, শান্তি এবং সুশাসন বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ এবং এতে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8. জনগণের ক্ষমতায়ন। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের লক্ষ্য হল জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা। আমলাতন্ত্র জনগণের জন্য সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও তথ্য প্রচারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করে। 9. স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা। কল্যাণমূলক রাষ্ট্রে আমলাতন্ত্রের মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো বাস্তবায়িত হয়, যা জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হয়। 10. সুশাসন নিশ্চিত করা। কল্যাণমূলক রাষ্ট্রে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমলাতন্ত্রের কাজ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। এটি কার্যকরী আইনের প্রয়োগ, নিয়মের প্রতি শ্রদ্ধা এবং জনগণের প্রতি প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করে। মিনিমনিক, সার্ভিস। এস, সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক কল্যাণ। ই, ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন। আর, রুল অফ ল, আইনের শাসন। ভি, ভিশন ফর প্রোগ্রেস, অগ্রগতির দৃষ্টি। আই, ইন্টিগ্রিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, অখণ্ডতা ও স্বচ্ছতা। সি, সিটিজেন এম্পাওয়ারমেন্ট, নাগরিক ক্ষমতায়ন। ই, এফেক্টিভ গভর্নেন্স, কার্যকর শাসন। উপসংহার। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা অপরিসীম। এটি শুধু সরকারি নীতি বাস্তবায়ন করে না, বরং সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করে। সঠিকভাবে পরিচালিত আমলাতন্ত্র একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা শক্তিশালী করে, জনগণের জীবনযাত্রার মান উন্নত করে এবং সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হয়। আধুনিক রাষ্ট্রের কল্যাণের চাবিকাঠি, আমলাতন্ত্রের শৃঙ্খলিত কাজের মধ্যে। পরবর্তী প্রশ্ন, 17। বাংলাদেশে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর। বলুন, ক্যারি অন, পরবর্তী পঙ্ক্তিমালায় চলি। 17। বাংলাদেশে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর। ভূমিকা। বাংলাদেশে আমলাতন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও,
এর মধ্যে নানা ধরনের দুর্নীতি ও অদক্ষতা যুক্ত থাকতে পারে, যা প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুতরাং, আমলাতন্ত্রের কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এটি দেশের সুশাসন ও সেবা কার্যক্রমের মূল চাবিকাঠি হতে পারে। সরকার এবং সংবিধানও এমন কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, যা আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করে। আমলাতন্ত্রের কার্যক্রমে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নানা ধরনের পদ্ধতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমলাতন্ত্র নিয়ন্ত্রণের উপায় ১. আইনি ব্যবস্থা শক্তিশালী করা। বাংলাদেশে আমলাতন্ত্রের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার প্রথম পদক্ষেপ হল আইনি ব্যবস্থা শক্তিশালী করা। প্রশাসনিক দুর্নীতি ও ব্যর্থতা রোধে আইনের প্রয়োগ প্রয়োজন। এই আইনি কাঠামোর মাধ্যমে সরকারি কর্মচারীদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং তাদের কর্মকাণ্ড স্বচ্ছ রাখতে আইনগত বাধ্যবাধকতা সৃষ্টি হয়। ২. স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ। আমলাতন্ত্রের কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রকল্পগুলোতে স্বচ্ছতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার থাকা উচিত। জনগণ যাতে জানতে পারে তাদের ট্যাক্সের অর্থ কোথায় ব্যবহৃত হচ্ছে, এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হয়। ৩. প্রশাসনিক নিয়ন্ত্রণ কমিটি বা কমিশন গঠন। প্রশাসনিক নিয়ন্ত্রণের জন্য একাধিক কমিশন এবং কমিটি গঠন করা হয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশের সরকারি কর্মকমিশন এবং সরকারি দপ্তরগুলোর নিয়ন্ত্রণ কমিটি একটি কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করে। এই কমিটিগুলি প্রশাসনিক কার্যক্রমের তদারকি এবং কর্মচারীদের কর্মক্ষমতা মূল্যায়ন করে। ৪. প্রশাসনিক প্রশিক্ষণ ও শিক্ষা। সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি আমলাতন্ত্রের দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধি করে। প্রশিক্ষণ সিস্টেমের মাধ্যমে কর্মচারীদের জন্য নতুন নিয়মনীতি ও কাজের পদ্ধতি শেখানো হয়, যা তাদের দক্ষতা বৃদ্ধি করে এবং এর মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী হয়। ৫. মনিটরিং এবং পর্যালোচনা পদ্ধতি। প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যক্রমের নিয়মিত মনিটরিং এবং পর্যালোচনা করা হয়। সরকারি কর্মকর্তারা তাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে এবং কোন ক্ষেত্রে পরিবর্তন বা উন্নতি প্রয়োজন, তা চিহ্নিত করে। ৬. ভুল আচরণ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তি। দুর্নীতি, অপব্যবহার বা অন্য কোনো ভুল আচরণের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা কার্যকর করা হয়। এসব শাস্তি প্রশাসনিক শৃঙ্খল ভঙ্গকারী কর্মকর্তাদের জন্য হুমকি হিসেবে কাজ করে এবং অন্যান্যদের জন্য সতর্কীকরণ হিসেবে কাজ করে। ৭. স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা গঠন। একটি স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা বা পর্যবেক্ষক কমিটি গঠন করা যেতে পারে, যা সরকারের কার্যক্রমের প্রতি নজর রাখবে এবং প্রতিটি পদক্ষেপের স্বচ্ছতা এবং কার্যকারিতা নিরীক্ষণ করবে। এটি একটি পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে কার্যক্রমের দিকে লক্ষ্য রাখে এবং নিরপেক্ষ প্রতিবেদন দেয়। ৮. সরকারি কর্মচারীদের দায়িত্বের সীমাবদ্ধতা নির্ধারণ। সরকারি কর্মচারীদের দায়িত্বের সীমাবদ্ধতা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়, যাতে তারা তাদের কাজের বাইরে গিয়ে দায়িত্বহীন আচরণ না করতে পারে। দায়িত্বের সীমা নির্ধারণ করলে তারা শুধু তাদের নির্ধারিত কাজগুলো করতে উদ্বুদ্ধ হবে এবং নিয়মিত কর্মকাণ্ডে অধিক মনোযোগী হবে। ৯. রাজনৈতিক চাপের বিরোধিতা। আমলাতন্ত্রের স্বাধীনতা বজায় রাখতে রাজনৈতিক চাপের বিরোধিতা করা অত্যন্ত জরুরি। এটা নিশ্চিত করে যে আমলাতন্ত্রকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, এবং সরকারের সিদ্ধান্তগুলো শুধুমাত্র রাষ্ট্রের কল্যাণে পরিচালিত হচ্ছে। ১০. প্রকাশ্য ও একাডেমিক সমালোচনা।
আমলাতন্ত্রের কার্যক্রমের সমালোচনা জনগণের মুক্ত অংশগ্রহণ নিশ্চিত করে। প্রকাশ্যে এবং একাডেমিকভাবে প্রশাসনিক কার্যক্রমের সমালোচনা করা হলে, সেক্ষেত্রে জনগণও সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে সাহায্য করতে পারে। মিনিমনিক, কন্ট্রোল। সি ক্লিয়ার লিগ্যাল ফ্রেমওয়ার্ক, স্পষ্ট আইনি কাঠামো। ও ওভারসাইট কমিটিজ, তদারকি কমিটি। এন নিউট্রাল মনিটরিং, নিরপেক্ষ তদারকি। টি ট্রেনিং ফর এমপ্লয়িজ, কর্মচারীদের প্রশিক্ষণ। আর রিগারাস পেনাল্টিজ ফর মিসকন্ডাক্ট, ভুল আচরণের জন্য কঠোর শাস্তি। ও ওপেন পাবলিক স্ক্রুটিনি, খোলা জনসমালোচনা। এল লিমিটেশনস অফ পাওয়ার, ক্ষমতার সীমাবদ্ধতা। উপসংহার: বাংলাদেশে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে উপরের বিভিন্ন ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করে। এই ব্যবস্থাগুলির মাধ্যমে রাষ্ট্রের সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। যদিও চ্যালেঞ্জ রয়ে গেছে, তবে এই নিয়ন্ত্রণ পদ্ধতিগুলির মাধ্যমে আরও শক্তিশালী এবং স্বচ্ছ প্রশাসন গঠন সম্ভব। প্রশাসন যে সকল দিক থেকে নিবেদিত, সুশাসন নিশ্চিত করতে তাকে নিয়ন্ত্রণ করতে হবে নিখুঁত। পরবর্তী প্রশ্ন 18। গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করার উপায়গুলো ব্যাখ্যা কর। বলুন, ক্যারি অন। পরবর্তী প্রশ্নে চলি। 18। গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করার উপায়গুলো ব্যাখ্যা কর। ভূমিকা: গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের নিরপেক্ষতা একটি মৌলিক বিষয়। এটি নিশ্চিত করে যে সরকারি কর্মকাণ্ড শুধুমাত্র জনগণের কল্যাণে এবং রাজনৈতিক চাপ থেকে মুক্ত থাকবে। নিরপেক্ষ আমলাতন্ত্র রাষ্ট্রের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং নাগরিকদের প্রতি সেবা নিশ্চিত করতে সহায়ক। গণতন্ত্রের মূলনীতি, যার মধ্যে রয়েছে স্বাধীনতা, সমতা এবং ন্যায়বিচার, আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। রাষ্ট্রীয় কর্মকর্তারা তাদের কাজের ক্ষেত্রে কোনোরকম রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকলে, তারা আরও দক্ষ এবং সঠিকভাবে কাজ করতে পারবেন। নিরপেক্ষতা নিশ্চিত করার উপায়: 1. সংবিধান ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব। গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী সাংবিধানিক কাঠামো প্রয়োজন। আইনসমূহ এবং সংবিধান, সরকারি কর্মকর্তাদের স্বাধীনতার সীমানা নির্ধারণ করে দেয়। তারা কোনোভাবেই রাজনৈতিক পক্ষপাতিত্বে পরিচালিত হতে পারবে না এবং তাদের কার্যক্রম শুধুমাত্র রাষ্ট্রের কল্যাণে নিবেদিত থাকবে। 2. আমলাতন্ত্রের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি। আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীদের স্বশিক্ষিত এবং দক্ষ করা গেলে তারা রাজনৈতিক বা অন্য কোন ধরনের চাপের প্রতি সহিষ্ণু হতে পারবে এবং নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের শুদ্ধতা, কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এবং আইন নীতির প্রতি আনুগত্য বৃদ্ধি পায়। 3. রাজনৈতিক প্রভাব মুক্ত কর্মপরিবেশ। আমলাতন্ত্রের কর্মকর্তাদের কাজকর্মে রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন, রাজনৈতিক দলগুলোর চাপে পড়ে নয়। এই নিরপেক্ষ কর্মপরিবেশ সরকারি কর্মচারীদের নিজেদের কাজের প্রতি দায়িত্ববোধ এবং নৈতিকতার দিকে নজর রাখতে উৎসাহিত করবে। 4. স্বাধীন নিয়োগ এবং পদোন্নতি ব্যবস্থা। সরকারি কর্মকর্তাদের নিয়োগ এবং পদোন্নতি ক্ষেত্রে কোন ধরনের রাজনৈতিক বিবেচনা রাখা উচিত নয়। নিরপেক্ষ নিয়োগ পদ্ধতি এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করতে হবে, যাতে কর্মচারীরা রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে মুক্ত থাকতে পারে এবং নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থাকে। 5. আইন এবং নীতি প্রয়োগে নিরপেক্ষতা। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে,
আমলাতন্ত্রের সকল সিদ্ধান্ত গ্রহণ এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কোন ধরনের পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। কর্মকর্তাদের দায়িত্ব হল তাদের দায়িত্ব পালন করা, আইন, নীতি এবং জনগণের স্বার্থের দিকে নজর রেখে কোনো রাজনৈতিক প্রভাবের শিকার না হয়। 6. জনগণের অংশগ্রহণ এবং পর্যালোচনা। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনিক তদারকি অত্যন্ত জরুরি। জনগণ যদি সরকারের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করতে পারে, তবে প্রশাসনিক সিদ্ধান্তের প্রতি স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত হবে। জনগণের আস্থার সঙ্গে প্রশাসনের কার্যক্রম এগিয়ে যেতে পারে। 7. দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ। আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতির মাধ্যমে প্রশাসনের নিরপেক্ষতা লঙ্ঘিত হয় এবং জনগণের আস্থা কমে যায়। দুর্নীতি দমন আইন এবং সুষ্ঠু তদারকি ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। 8. আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি না হওয়া। আইনি কাঠামো এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা চাপ প্রয়োগের মাধ্যমে আমলাতন্ত্রের স্বাধীনতা ব্যাহত না হয়। সমসাময়িক আইনি পরিবর্তন এবং আধুনিকীকরণ আমলাতন্ত্রের কার্যক্ষমতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে। 9. স্বাধীনতা বজায় রাখার নীতি। আমলাতন্ত্রের স্বাধীনতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে বিভিন্ন পর্যায়ে সরকারের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় থাকতে হবে। এটি প্রশাসনিক পদক্ষেপের ওপর সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ কমিয়ে আনতে সাহায্য করবে। 10. সামাজিক এবং সাংস্কৃতিক ভিন্নতা সম্মান করা। আমলাতন্ত্রের কর্মকাণ্ডে সামাজিক ও সাংস্কৃতিক ভিন্নতাকে সম্মান জানানো খুবই গুরুত্বপূর্ণ। কোনো ধরনের সামাজিক বা সাংস্কৃতিক পক্ষপাতিত্ব রাষ্ট্রের নিরপেক্ষতাকে ধ্বংস করতে পারে। একটি সংস্কৃতিগতভাবে সদর্থক পরিবেশ সৃষ্টি করা প্রশাসনকে আরও কার্যকরী এবং নিরপেক্ষ করতে সাহায্য করবে। মিনিমনিক, ডেমোক্রেসি। ডেমোক্রেটিক কনস্টিটিউশন, গণতান্ত্রিক সংবিধান। এথিক্যাল ট্রেনিং, নৈতিক প্রশিক্ষণ। মেরিট বেসড অ্যাপয়েন্টমেন্টস, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। ওপেন এনভায়রনমেন্ট, খোলা পরিবেশ। ক্লিয়ার লিগ্যাল ফ্রেমওয়ার্ক, স্পষ্ট আইন কাঠামো। রেসপন্সিবল গভর্নেন্স, দায়িত্বপূর্ণ শাসন। অ্যান্টি কারাপশন মেজার্স, দুর্নীতি বিরোধী ব্যবস্থা। সিটিজেন পার্টিসিপেশন, নাগরিক অংশগ্রহণ। ইল্ডিং টু পাবলিক ইন্টারেস্টস, জনস্বার্থে অনুগত হওয়া। উপসংহার। গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের নিরপেক্ষতা শুধু প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করে না, বরং জনগণের আস্থা এবং সুশাসন প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন প্রশাসন মুক্ত এবং নিরপেক্ষ থাকে, তখন এটি জনগণের সেবা করার জন্য আরও প্রভাবশালী এবং দায়বদ্ধ হয়ে ওঠে। গণতান্ত্রিক সমাজে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হয়, যা জনগণের কল্যাণে অপরিহার্য। নিরপেক্ষ আমলাতন্ত্র, গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি। 19. বাংলাদেশে রাজনীতি ও আমলাতন্ত্রের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ভূমিকা। বাংলাদেশের রাজনীতি এবং আমলাতন্ত্রের সম্পর্ক একটি জটিল ও গুরুত্বপূর্ণ দিক। এই সম্পর্ক প্রভাবিত করে রাষ্ট্রের কার্যক্রম, সরকারের নীতি গ্রহণ এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলিকে। রাজনীতি ও আমলাতন্ত্র একে অপরের সঙ্গে সম্পর্কিত, তবে তাদের ভূমিকা আলাদা। রাজনীতিকরা জনগণের প্রতিনিধিত্ব করে, যেখানে প্রশাসন সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করে। এই দুটি ক্ষেত্র একে অপরের সাথে সমন্বয় করলে একটি কার্যকর সরকার এবং উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তবে, যদি এই সম্পর্ক সঠিকভাবে পরিচালিত না হয়, তা রাষ্ট্রের প্রশাসনিক সক্ষমতা এবং জনকল্যাণে বাধা সৃষ্টি করতে পারে। রাজনীতি ও আমলাতন্ত্রের সম্পর্ক। 1. রাজনীতির প্রভাব প্রশাসনে।
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর শক্তিশালী প্রভাব রয়েছে আমলাতন্ত্রের ওপর। নির্বাচনের পর সরকারের ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলি তাদের দলের আদর্শ এবং নীতির ভিত্তিতে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে। এটি একটি সাধারণ প্রক্রিয়া, তবে কখনো কখনো রাজনৈতিক দলের স্বার্থ আমলাতন্ত্রের নিরপেক্ষতা এবং স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রাজনৈতিক চাপের কারণে প্রশাসনিক সিদ্ধান্তে পক্ষপাতিত্ব এবং দুর্নীতির প্রবণতা দেখা দিতে পারে। 2. আমলাতন্ত্রের নিরপেক্ষতা। বাংলাদেশে আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়, তবে বাস্তবে এটি সবসময় কার্যকর হয় না। রাজনীতির কিছু ক্ষেত্রে প্রশাসনকে তাদের স্বার্থের সঙ্গে সমন্বয় করতে বাধ্য করে। একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আমলাতন্ত্রের শক্তিশালী ভূমিকা প্রয়োজন, অন্যদিকে আমলাতন্ত্রের স্বাধীনতা রক্ষা করার জন্য সরকার ও রাজনৈতিক নেতাদের সচেতনতা জরুরি। 3. রাজনীতির প্রভাব প্রশাসনিক সিদ্ধান্তে। রাজনীতি প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক দলের আদর্শ এবং নেতাদের সিদ্ধান্ত কিছু ক্ষেত্রে আমলাতন্ত্রকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, নির্বাচনের আগে কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি প্রশাসনের মাধ্যমে বাস্তবায়িত করা হতে পারে, যা স্বাভাবিকভাবে প্রশাসনিক নিষ্পত্তি ও নিয়মিত কার্যক্রমের বাইরে চলে যায়। 4. আমলাতন্ত্রের ভূমিকা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। বাংলাদেশে আমলাতন্ত্র জনগণের সেবা প্রদান এবং সরকারের নীতি বাস্তবায়নের জন্য দায়বদ্ধ। তারা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থেকে সরকারের কার্যক্রমে সহায়তা করে, কিন্তু যদি রাজনৈতিক নেতা বা দলগুলি তাদের কাজের প্রতি হস্তক্ষেপ করতে থাকে, তাহলে তা সরকারের কার্যক্রমের কার্যকারিতা এবং স্বচ্ছতা কমিয়ে দেয়। 5. রাজনীতি ও প্রশাসনের মধ্যে ভারসাম্য সৃষ্টি। একটি সফল রাষ্ট্রে রাজনীতি ও আমলাতন্ত্রের মধ্যে ভারসাম্য গুরুত্বপূর্ণ। প্রশাসনিক কাজগুলি রাজনৈতিক চাপে প্রভাবিত না হয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক নেতাদের দায়িত্ব হল প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া, যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে। প্রশাসনও জনগণের প্রতি তার দায়িত্ব পালন করে এবং রাজনৈতিক নেতাদের কাছে প্রতিবেদন দেয়। 6. গণতান্ত্রিক অধিকার ও প্রশাসন। বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি হল জনগণের অধিকার এবং তাদের অংশগ্রহণ। রাজনীতির সাথে আমলাতন্ত্রের সম্পর্ক বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ যে, রাজনৈতিক নেতারা জনগণের স্বার্থ রক্ষা করতে প্রশাসনের সাহায্য নেন এবং প্রশাসন জনগণের বিশ্বাস অর্জন করতে রাজনৈতিক কর্মীদের সঙ্গে সমন্বয় করে। এই ধরনের সুসমন্বিত সম্পর্ক দেশের উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করে। 7. রাজনীতির শৃঙ্খলা এবং প্রশাসনের কার্যকারিতা। রাজনীতি ও প্রশাসনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের পরিবর্তনের সাথে সাথে আমলাতন্ত্রের কাজ থেমে না গিয়ে নির্বিঘ্নে চলতে থাকে, এবং নতুন সরকারের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু রাজনীতির প্রতি কোনো একপেশে মনোভাব থাকলে, তা প্রশাসনের কার্যকারিতা হ্রাস করতে পারে। 8. অপারদর্শিতা এবং রাজনৈতিক জবাবদিহি। রাজনীতি ও আমলাতন্ত্রের মধ্যে সম্পর্ক আরও পরিষ্কার এবং দুর্নীতিমুক্ত হতে হলে, রাজনৈতিক জবাবদিহি এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমলাতন্ত্রের কর্মকাণ্ড যদি রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে, তবে তা জনগণের কাছে আরও বিশ্বাসযোগ্য হবে এবং রাষ্ট্রের কার্যক্রমের উন্নতি ঘটাবে। 9. সামাজিক সেবা এবং রাজনীতির সম্পর্ক। বাংলাদেশে সামাজিক সেবা প্রদান করার ক্ষেত্রে রাজনীতি আমলাতন্ত্রের কাজে প্রভাব ফেলে। সরকারি চাকরিজীবীদের মাধ্যমে সেবা প্রদান করার সময় রাজনীতিকরা তাদের ব্যক্তিগত এবং দলের স্বার্থে কিছু সিদ্ধান্ত নিতে পারে,
যা জনগণের উপকারে না আসতে পারে। এই ধরনের প্রভাব মুক্ত রাখতে কঠোর নজরদারি এবং প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। 10. সুশাসন এবং রাজনৈতিক প্রভাব। সুশাসন প্রতিষ্ঠায় রাজনীতি এবং আমলাতন্ত্রের সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে হবে। রাজনৈতিক নেতারা সুশাসনের জন্য প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিলে, প্রশাসনের কাজ আরও কার্যকরী এবং জনগণের জন্য উপকারী হয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক দল এবং আমলাতন্ত্রের মধ্যে বিশ্বাস ও সহযোগিতা অপরিহার্য। মিনিংনিক পলিটিক্স পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রাজনৈতিক প্রভাব। ও অবজেক্টিভ সার্ভিস লক্ষ্যভিত্তিক সেবা। লিগ্যাল ফ্রেমওয়ার্ক আইনি কাঠামো। ইন্ডিপেন্ডেন্ট ফাংশনিং স্বাধীন কার্যক্রম। ট্রান্সপারেন্ট গভর্নেন্স স্বচ্ছ শাসন। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। সিটিজেন ট্রাস্ট নাগরিকের বিশ্বাস। সাস্টেইনেবল কোঅর্ডিনেশন টেকসই সমন্বয়। উপসংহার। বাংলাদেশে রাজনীতি ও আমলাতন্ত্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এই সম্পর্ক সঠিকভাবে পরিচালিত হয়, তখন তা দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হয়। প্রশাসন যদি রাজনৈতিক চাপ থেকে মুক্ত থাকে এবং স্বাধীনভাবে কাজ করে, তবে সেটি জনগণের আস্থার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং দেশের উন্নতির পথে এগিয়ে যাবে। তবে, যদি রাজনৈতিক হস্তক্ষেপ প্রশাসনের কার্যক্রমে প্রবেশ করে, তবে সেটি শুধু সুশাসনকে ব্যাহত করে না, বরং দেশের উন্নয়নকেও বাধাগ্রস্ত করে।